সেলফি অনেক ভালো। তো লোকন ভাই কেমন আছেন আপনি? ভালো আছি, তুমি কেমন আছো? অনেক দিন পর আপনার সাথে দেখা, আসলে মানে যখন আমরা টিএসসি ভাগাভাগি করতাম তখনই প্রচুর দেখা সাক্ষাৎ হইতো আর কি। তো আমরা হচ্ছে একটা অনিবার্য সত্যের উপর দিয়ে এখন আসছি, আজকের এই মুহূর্তে দাঁড়িয়ে আছি, যেই সত্য আসলে ইতিহাসের, বাংলাদেশের ইতিহাসের একটা অংশ হয়ে গেছে। কেউ স্বীকার করুক আর না করুক, কেউ ছোটোভাবে দেখবে, কেউ বড়োভাবে দেখবে, কিন্তু আমাদের নিউট্রাল পয়েন্টের জায়গা থেকে আমরা এই কাজটা করতেছি। তার পেছনে একটাই মোটিভ, সে আমাদের এই ইতিহাসটা যেন বিকৃতি না হয় বা রাজনীতিকরণ যেন না হয়, যেটা গরম গরম হয়ে গেল সেটাই আর কি আমরা একটু মলাটবদ্ধ করে রাখার একটা ছোট্ট প্রয়াস নিলাম। তো আপনি প্রথমত আপনার একটু ইয়ানিয়া তো যেটা বলতেছিলাম যে বাংলাদেশের মাইম শিল্প, মানে মাইম আর্ট, যেটা মাইম অ্যাকশন বলি আমরা এটাকে, এটা আমরা ছোটোবেলায় দেখতাম যে এটা চার্লি চ্যাপলিনরা করে। ওটা মানে বিভিন্ন ধরনের আলাপ দিয়ে সমাজের, সোসাইটাল বিভিন্ন ধরনের সমস্যার কথা বলে, মানুষের মানসিক অবস্থার কথা বলে, নানান ধরনের যে একটা না কথা বলেও যে কথা বলার যে একটা প্রবণতা, বা কথা বলেও যে সমস্যাটার কথা তুলে ধরা যায় না বলেও নির্বাকভাবে, এটা ওইদিকে ছিল। কিন্তু এটাকে টেনে এই ঢাকায় নিয়ে আসাটা, এটার একটু যদি প্রেরণার গল্পটা যদি একটু বলতেন, এটার পিছনে কিভাবে আপনি এটাকে কানেক্ট করলেন? এখানে হাজার মানুষ এত বছর যাবৎ বসে আছে, কিন্তু তারা এখন পর্যন্ত এটাকে টেনে ঢাকায় আনতে পারে না, কিন্তু এই যে লোকমান ভাই কিভাবে নিয়ে আসলো এটাকে, প্রেরণা কি? ঘটনা হচ্ছে মূকাভিনয় স্বাধীন বাংলাদেশের পরে আমাদের এখানে আসলে চর্চা হচ্ছিল না তা না। আমাদের পার্থপ্রতিম মজুমদার ছিল, আমার যে শিক্ষক আছেন কাজী মশরুল, ওনারা দুইজনের শিক্ষক, তারপর আরও অনেকজন আছেন যারা প্র্যাকটিস করছেন। কিন্তু যেটা হয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে কিছু একটা করলে এটার একটা আওয়াজ তৈরি হয়। মানে এখানকার যারা পড়াশোনা করে সবাই তো ইয়াং বয়সে, তো ইয়াংরা হচ্ছে অন্য মানুষের কাছে রিচ করতে পারে খুব সহজে, এবং সেটা যদি হয় ঢাকা বিশ্ববিদ্যালয় তাহলে সেটা আরও বেশি ইজি হয়। তো অন্যান্য যারা চর্চা করেছিল আগে, পরবর্তীতে বিদেশে অনেকে স্থায়ী হয়ে গেছে, মাঝে মধ্যে আসে অথবা আসেন, এরকম হয়েছিল। অথবা যারা করে আসছিল, আমরা যদি চিন্তা করি, এরকম আছে অনেকে ওই 80-90-এর দশক থেকেও এখন পর্যন্ত করে আসছে। তো যেটা হচ্ছিল যে ওদের সারাটা বা প্রভাবটা এরকম পড়ে নাই। আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বা আমরা যখন এটা শুরু করলাম, তখন আমাদের চিন্তা চেতনা ভাবনা এটার একটা স্পেশাল একটা জায়গা ছিল। অর্থাৎ যখন দেশে অথবা বিদেশে কোনো একটা ক্রান্তির কাল তৈরি হয়, কোনো একটা ক্রাইসিস তৈরি হয়, ওই ক্রাইসিসের বিপরীতে আমরা রাস্তায় নেমে গেছি। অর্থাৎ আমরা ওই শুধুমাত্র মঞ্চ কিংবা টেলিভিশনে শিল্প শুধু চর্চার বিষয়, ব্যাপারটা তা না। আমরা এটাকে বিশ্বাস এবং চর্চা দুইটার সম্মিলনে এটাকে রাস্তায় নিয়ে আসছি। অর্থাৎ শিল্প শুধুমাত্র মঞ্চ কিংবা টেলিভিশনে চর্চার বিষয় নয়, সময়ের প্রয়োজনে কখনো কখনো সেটি অসত্যের, অন্যায়ের বিপরীতে রাস্তায় নেমে আসবে। অর্থাৎ রাজপথের শিল্প হয়ে গেছে মূকাভিনয়। এইটার কারণেই হচ্ছে আমাদের একটা বিশেষত্ব। এই বিশেষত্বর কারণেই মনে হয় যে মাইমটা মনে হয় আমরা আসলে শুরু করছি। আসলে শুরু না, আমরা গণজাগরণ তৈরি করছি, শিল্পটারে গণমানুষের করে তোলার জন্য কাজ করেছি আরো জোরালোভাবে। রাইট। এখন না, তাছাড়া এটা তো আর মানে মেইন ব্যাপার না, মেইন তো টেক্সট, এটা তো দেখা গেল জরুরি প্রয়োজনে লাগলে। হ্যাঁ, আপনি যেটা বলেন মাইমের কাজ হয়েছে, মানে কিন্তু এই মানে এই মীর লোকমানের হাত দিয়ে, হাতের ঘুরানোতে, বডি ল্যাঙ্গুয়েজের মানে পোস্টারে যে মাইম অ্যাকশন একদম রাস্তায় চলে আসা, রাস্তায় অভিনয় করা, জম্বির মতো প্রোগ্রাম নিয়ে চলে আসা, আজকে যে আমাদের যেই সমাজের রাজনৈতিক স্যাটায়ারগুলা আমরা মাইমের মধ্যে নিয়ে আসি, এটা কিন্তু ভাই আপনি স্বীকার করেন না করেন, এটা আপনার মধ্য দিয়েই আসলে রাস্তায় চলে আসছে, মানে একদম গণমানুষের মাইম হয়ে গেছে, যেটাকে বলে আমরা বৃহৎ অর্থে আর কি। তো এই যে মাইম শিল্প আপনি প্রথম নিয়ে আপনি দেখবেন যে অনেকগুলো ইন্টারন্যাশনাল জায়গায় গিয়েও পারফর্ম করছেন। তো ওখানে আপনাকে কিভাবে মানুষ মানে অ্যাকসেপ্ট করছে যে একটা ওই পূর্ব থেকে একটা মানুষ আসা, একটা মানুষ এখানে করতেছে পশ্চিমে বসে, কিরকম অ্যাপ্রোচটা কেমন পাইছেন আপনি, বা সারাটা কেমন? আমরা যখন প্রথম পশ্চিমে যাই, আমি 17 সালে জুলাই মাসে, মানে ইউরোপের একটা দেশে, তখন এই এরিয়া থেকে অর্থাৎ এশিয়া থেকে মানে আমারই যাওয়া তখন ওই সময়, জাপান থেকে কেউ গিয়ে থাকতে পারে, আমার ঠিক খেয়াল নাই ওই ফেস্টিভ্যালের মধ্যে। যাই হোক, অর্থাৎ এই এরিয়ার মধ্যে থেকে আমার এই প্রতিনিধিত্ব করা ওই সময়। তো আমাদের গল্প আর ওদের গল্প, তার প্যাটার্ন আমার কাছে মনে হয়েছে ডিফারেন্ট। ওদের যেটা হয়, ওরা তো মানে সলভ মিনস ওদের প্রবলেম কম,
ওরা হ্যাপি থাকতে পছন্দ করে, অর্থাৎ ওদের গল্পগুলো একটু হ্যাপি হ্যাপি ফানি ফানি এই টাইপের অথবা নাচের প্রদর্শনীমূলক। বাট আমাদের গল্প হচ্ছে ক্রাইসিস বেসড, আমাদের গল্প ছিল হচ্ছে দান দিক জায়গা থেকে, আমাদের গল্প ছিল হচ্ছে ধরো না পাওয়ার বেদনা, বিরহ, যন্ত্রণা, এই সব কিছু সম্মিলনের জায়গা ছিল। যদিও ওটা আমার সোলো ছিল, সোলো থাকলেও প্রত্যেকটা আলাদা আলাদা গল্প ছিল, 4-5টা গল্প ছিল, সবগুলো আলাদা আলাদা রকমের। তো এই ব্যাপারগুলো পছন্দ করছে। আমাদের সেট মোমেন্ট, আমাদের একটা গল্প আছে, এই এটা শুধু বাংলাদেশের না, আমাদের এই এরিয়ার কিংবা হচ্ছে আমি যদি বলি থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিজের যে কিছু স্টোরি আছে না, পথের শিশু খেতে পায় না, ডাস্টবিনে খাবার এরকম। তারপর অন্যান্য সবগুলো এই টাইপের ছিল। রাজনৈতিক যে ব্যাপার তোমার কথায় আসছিল মাঝখান দিয়ে, যে রাজনৈতিক স্যাটায়ার, এই ব্যাপারগুলো ওদের চেয়ে আমাদের এখানে বেশি আসে, কারণ ওদের স্যাটায়ার করার মতো জায়গা কম, আমাদের এখানে জায়গা বেশি, সবই ফার্নিশ, খুব সুন্দর। হ্যাঁ, তুমি ফানি করো আর সিরিয়াস করো, মানে ধরো এই ব্যাপারগুলো ঘুরে ফিরে ক্রাইসিসের জায়গাগুলো একটাই। সেটা আমি আজ থেকে 20 বছর আগে বলি, 10 বছর আগে বলি, স্টিল নাও বলি, ব্যাপারগুলো এই টাইপের আর কি। আচ্ছা, তার মানে ওখানে গিয়ে ভালো রকমের অবশ্যই মানে সারা ছিল এরকমের যে ওদের মানে গল্পের চেয়ে আমাদের গল্পগুলো আলাদা রকমের ছিল। ওদের সবার গল্প কাছাকাছি মিলে যাচ্ছিল, এরকম পানি মজা এই টাইপের, কত বেশি হাসানো যায় এরকম। তা আমাদের গল্প শুধু হাসানো না, একটু অ্যাকসেপ্ট মানে একটু অন্যরকম কিছু করার চেষ্টা। ওই বিদেশে তো আমাদের ওই গ্রহণযোগ্যতাটা হয়ে গেছে লোকমান ভাইয়ের পরিশ্রমে বা তার এই সংঘবদ্ধ সাংগঠনিক পরিশ্রম, কারণে ওইটা ওখানে আমাদের একটা জায়গা হয়েছে। দেশের মধ্যে সাংস্কৃতিক বিপ্লবের যদি কথা বলি, আমরা যে সাংস্কৃতিক কালচারাল ওয়ার বা কালচারাল রেভলিউশনের কথা বলি, এটার মধ্যে আপনার এই মাইমের অবদান বা মাইমের যাত্রাটাকে কতখানি চ্যালেঞ্জিং আর কতখানি ফিডব্যাক পাওয়ার বিষয় আপনি পাইছেন? আচ্ছা, আমার কাছে যেটা মনে হয়, মানুষের কাছে সহজে পৌঁছানোর জন্য শিল্প নিয়ে মানুষের কাছে সহজে পৌঁছানোর জন্য হচ্ছে মানুষের কথা বলা লাগে। অর্থাৎ আমি একটা গান গাইলাম, ওই গানের মধ্যে মানুষের কথা থাকা লাগবে। তো মাইম হচ্ছে এরকম শিল্প যেটার মধ্যে মানুষের গল্পগুলো সহজে বলা যায়। এবং অনেকের মতে এরকম ছিল যে মাইম এটা তো খুব স্টেজের মধ্যে একটা খুব এরোস্ট্রিকেটেড একটা ব্যাপার স্যাপার। বাট আমার কাছে বা আমাদের কাছে মনে হয়েছে যে না, এটা যে কোনো জায়গায়, এই যে এখানে মানে মানুষ আছে, এখানে একদমই আমি যদি চিন্তা করি মানুষের মধ্যে মিশে যেও এখানে মানুষের গল্প বলা যায়। আমাকে একদম খুব সাজানো গোছানো ফুলেল স্টেজ হওয়া দরকার নেই, এইটাই আমার স্টেজ, রাজপথটাই আমার মঞ্চ, এই যে এইটাই আমার মঞ্চ। এই ঘাসের যেহেতু জম্বির কথা বলছিলা, তুমি দেখছিলাম মনে হয় এখানে পুরো ওই ছাদ, বারান্দার শেড, বারান্দার নিচে মাঠ, সব মিলে স্টেজ ছিল, মানে পুরো পৃথিবী স্টেজ, এনভায়রনমেন্টের স্টেজ। সো এটা দিয়ে আমার কাছে মনে হয় যে মানুষের কাছে সহজে পৌঁছানো যায়। তুমিই তখন আমার মঞ্চের অংশ, তুমিই তখন পারফর্মার, আমিও পারফর্মার, তুমি দর্শক, বাট তুমিও তখন পারফর্মার, তুমি একটা অংশ। এই যে একীভূত হয়ে কথা বলার যে শক্তি, এটা মাইমের মধ্যে আসলে আছে, এটা আমার মনে হয়। কেমন চ্যালেঞ্জিং কেমন পাইলেন? আচ্ছা, চ্যালেঞ্জিং যদি বলি, আমরা যখন শুরু করছি, যদি ওই অর্থে বৃহৎ অর্থে চ্যালেঞ্জিং বলি, কয়েকটা বিষয়। এক, আমরা যখন শুরু করেছিলাম এখানে, শুরু তো অনেক আগে হয়েছে, আমরা যখন শুরু করেছিলাম তখন একরকমের এত বেশি প্রচলিত ছিল না। তখন কেমন করে নতুন দর্শকদের কাছে পৌঁছানো, যাওয়ানো, মানুষকে তো আগে বোঝাইতে হইব যে এরকম এটা মাইম কি। তখন ভাবতো, বা আমিও ভাবতাম যে মানে ফানি কিছু ব্যাপারই। যে আস্তে আস্তে আমরা একটা সিরিয়াস ইস্যুগুলোকে নিয়ে আসলাম, মানুষের কথা বললাম, রাজনীতির কথা বললাম, অর্থনীতির কথা বললাম, দ্বন্দ্ব সংঘাত, পৃথিবীর চরম বাস্তবতা যখন অন্যায় অবিচার হচ্ছে, সেটা মধ্যপ্রাচ্যে বলি, মিয়ানমারে বলি, আমার দেশে বলি, সেটা পরিবেশের উপরে বলি, সভ্যতার উপরে বলি, মানুষের উপরে বলি, রাজনীতির উপর আঘাতের বলি, সামগ্রিকতা আমাদের ওই গল্পে মাইমের মধ্যে আসছে। এইভাবেই ধরো মানুষের শিল্প হয়ে উঠছে, মানুষের কাছে যাওয়া হয়েছে। আর চ্যালেঞ্জের জায়গাটা যখন শুরু করলাম, তখন মানুষ এটা কি কেমন কি হবে না হবে নিতে পারতেছিল না প্রথম অবস্থায়। আমরাও তখন প্রিপেয়ার্ড না, আমরাও মেকআপ দিতে জানতাম না, আমরাও ঠিকমতো মাইমের ড্রেস আপটা কি, কেমন ব্যাকগ্রাউন্ড মিউজিক হইতে পারে, কেমন হওয়া উচিত, এটাও জানতাম না। আমরা আসলে করতেই তৈরি হয়েছি, আপনাদের প্রিপেয়ার ছিলাম না। আর 2 নম্বর হচ্ছে আমাদের অর্থনৈতিক সমস্যা ছিল, আমরা আসলে করার জন্য তো একটা ব্যাপার লাগে, এগুলো হচ্ছে চ্যালেঞ্জিং। 3 নাম্বার হচ্ছে যখন আমরা কাজ করতে গেছি আস্তে স্টেপ বাই স্টেপ, তখন মানুষের একটা রাজনৈতিক সিচুয়েশন খুব সেটা ভালো না, যেহেতু রাজনৈতিক কথাবার্তা চলে আসছিল, কিছুটা একটু হিসাব কিতাব করা লাগছে, সব কিছু মিলে। বাট আমরা বলছি, ধরো তুমি তো আমার বলার অপশনও খুব বিষয়টা নাই, আমি তোমার বিরুদ্ধেই বলতেছি, কিন্তু আমি তো মুখ দিয়ে কথা বলতেছি না, এই তোমার মারমো পিঠা মেরে বলার সুযোগ নাই। সো আমি এই ধরো তুমি যে অবিচার করতেছো, তুমি যে মিথ্যা কথা বলতেছো, তুমি আমার ভোটের অধিকারটা যে কাইরে নিচ্ছ, আমি তোমার মুখে বলতেছি না, কিন্তু আবার
আমার দেখাই কাছে দেখাই দিতেছে, ও তো মজা পাইতেছে, আবার বুঝতেছে কথাগুলো তোমার আমারে বলতেছে, ব্যাপারগুলো এরকম ছিল। আচ্ছা আচ্ছা, মানে আমরা মাইমের আমরা একটা আড্ডা চলে আমরা হচ্ছে মাইমে আপনাদের কোনো প্রথম দর্শক আমরা যারা আপনার জুনিয়র, আর তারাই মনে হয়। তা আমরা মাইমের মেকআপ বলতে বুঝলাম সাদা মোজা আর কালার সাদা অ্যাটাচমেন্ট একটা থাকবে খুব ছোট, আর মুখের মধ্যে কতগুলো হচ্ছে বালুচ বা হচ্ছে পাউডার মেকআপ ছিল যে। হ্যাঁ ওকে, এটা দ্বারা আমরা বুঝি এর পিছনে যে এত কিছু লাগে আসলে, এটাতে পারফেকশন আনতে যে কি পরিমাণ পরিশ্রম লাগে, এটা একটা বড় চ্যালেঞ্জ আপনি যেটা বললেন। তো আর এই যে আমরা আস্তে আস্তে এই আলোচনায় ঢুকতেছি, তো আপনি যে সময়টা কাজ করছেন এই সময়টা আসলে যেটা বলা হয় মানে একটা কালার সময় ছিল, মানে আপনি যদি পলিটিক্যাল স্যাটায়ার আপনি নিজেও অনেক করছেন, যা আমরা দেখছি, এটা সাক্ষী আছি আমরা। তো তখন আপনার মানে প্রশাসন থেকে কোনো রকমের পেরেশানি, কোনো রকমের হুমকি ধুমকির আলাপ সহ্য করতে হয়েছে কিনা, বা কাটছাট করতে হয়েছে কিনা, না এইটুকু বলা যাবে না, এইটুকু বলে তার কে পেরেশানি, যেটুক পারা যায় ওটুক বলি না। আমাদের কিন্তু সবার কবি সাহিত্যিক বলতে শুরু করে সবার একই কন্ডিশন হয়ে গেছে, সবাই একটা লিমিটেড মার্কিন রেখে কাজ করতো। তা আপনার ক্ষেত্রে এই গেঞ্জামগুলা কেমন ফেস করছে? আসলে ঘটনা যেহেতু না বলা কথাগুলো না বলে বলা, সেই জায়গাটা আমাদের একটু মানে কম পেরেশানি পোহানো লাগছে। অর্থাৎ আমি তোমার একটা কথা বলতেছি, তোমার বিপরীতেই বলতেছি, কিন্তু তুমি আবার আমার ডাইরেক্ট এসা কলারে ধরতে পারবে না যে মানুষটা ডাইরেক্ট বলতেছে। কারণ হচ্ছে আমি তো আমার গল্প ছলে নির্বাক ভাষায় বলতেছি, এই জন্য এটা আসলে সত্যি বলতে এটা ফেস হয় না। যে আমি উল্লেখযোগ্যভাবে 2-3টা গল্পের কথা বলি। একটা ওই গল্প আছে চেয়ার দ্য সাইন অফ পাওয়ার, ক্ষমতার প্রতীক চেয়ার আর কি। একটা প্রথম চিন্তা করে আমি কোনোভাবে দখল করব, মানে এটা কি আসলে আমার হবে, চেয়ারটা খুব সতর্কতার সাথে, তার মধ্যে ভয়ে কাজ করে যদি আবার চেয়ার হারায়, এরকম হতে পারে। বাট যেই মাত্র চেয়ারে বসে সে মনে করে আর এই চেয়ারের মালিক আমি রাজা, আমি আর তোরা যা দর্শক মানে মানুষ, তারা আমার প্রজা, তোর জায়গায় হইতেছে আমার পায়ের নিচে। ব্যাপারটা এরকম, মানে সে স্বৈরাচারী হয়ে ওঠে। এবং এক পর্যায়ে এই স্বৈরাচার এই চেয়ারটাই তার জন্য হচ্ছে অনেক মানে সাইকোলজি চেঞ্জ করে, এই চেয়ারটাই তার জীবনের জন্য হুমকি হয়ে দাঁড়ায়। অর্থাৎ এমন একটা পর্যায়ে চলে যায়, প্রথম তো ধরো গণতান্ত্রিকভাবে হোক বা যে কোনোভাবে হোক, নর্মালি চেয়ার সে বসে, তখন সে ভালো চিন্তা নিয়ে হয়তো বসে, হ্যাঁ রিলেভেন্ট সুন্দর। যেই মাত্র চেয়ারে বসে যে তার চিন্তা ভাবনা চেঞ্জ হয়ে যায়, সে আস্তে আস্তে স্বৈরাচার হয়ে ওঠে। পরে ওই চেয়ারটাই তাকে আসলে এমন পর্যায়ে নিয়ে যায়, না ছাড়তে পারে চেয়ারকে, চেয়ারও তাকে ছাড়ে না, এবং পর্যায়ে চেয়ারই তাকে মারে। আমরা যদি এই যে রিসেন্ট পতিত স্বৈরাচারের কথা চিন্তা করি, সেম ঘটনা। এবং এই কথাটা আমরা অনেক দিন আগে থেকে বলে আসতেছি। আমাদের আরেকটা হচ্ছে প্রোডাকশন আছে নাম কুত্তার বাচ্চা, নামটা শুনতে একটু কেমন, কিন্তু এটার বাস্তবতা হচ্ছে এরকম যে ওই যে একজন কুকুরের চোখ দিয়ে আমরা এই সমাজটাকে দেখাই। মঞ্চটা শুরু হয় প্রথমে যে স্পটলাইট নিচে কুকুর বসে থাকে এরকম করতেছে, এখন মানুষ ভাবতেছে কুত্তা এটা কি, পরে কুকুরটা আস্তে আস্তে কোনার মধ্যে যে স্পটলাইটের নিচে থাকে। এর মধ্যে অনেকগুলো সমাজের নানান ঘটনা আমরা দেখাই। এর মধ্যে একটা ঘটনা হচ্ছে কি, ওই যে আয়শা ওই যে ভোট কেন্দ্র আছে, ভোট কেন্দ্রের দায়িত্বে আছে, ওকে চুপ তুই বসে থাক, তারপর সে খুলে একটা মারে, অর্থাৎ ভোট দিয়ে সব মানে বাক্স ভরে রাখে, প্রক্সি ভোট, হ্যাঁ আগের রাতে দিয়ে দেওয়া অথবা প্রক্সি, একজনের সব দিয়ে দিল। এটা কুকুর শুধু তাকায় দেখতেছে। তারপর আসতেছে নারীকে ধর্ষণ করে নিয়ে যাও, এরকম ঘটনা ঘটছে নানান সময়। হয়েছে কি মারামারি করতে দুর্বল যে আছে অথবা অন্য দল তাকে কোনো মত এই কাজগুলো কিন্তু একদম আওয়ামী আমলে হইছে আপনাদের। হ্যাঁ হ্যাঁ এই রাইট আওয়ামী আমলে হইছে। হ্যাঁ তখন হচ্ছে কুকুর শুধু দেখতেছে। একটা পর্যায়ে যে মাইমের মধ্যে কোনো কথা বলা হয় না নর্মালি, কিন্তু এটার মধ্যে একটা ডায়লগ আছে, একটা শব্দ আছে, 2টা শব্দ আছে। মানে লাস্টের পর্যায়ে মারামারির এক পর্যায়ে একজন মানুষ আরেকজনকে বইলা ওঠে এই কুত্তার বাচ্চা, তখন কুকুর শুধু দেখছে, তখন কিছু বলে না, আধা ঘন্টা শুধু কোনার মধ্যে ছিল। এটা বলার পরে কুকুর লাভ দিয়ে এসা যে করা আছে সব কামড়ায় টামড়ায় ছিলাইয়া ফেলাইছে। আমি কি করলাম, আমার নাম কেন? হ্যাঁ তুই আমাকে অপমান করছিস, আমি জানি না তোরা কেমন এতক্ষণ কি করতেছিস, সারা মাসের পর মাস দিনের পর দিন বছরের পর বছর আমি দেখতেছি না, আমি শুধু তাকায় শুনছি, তো আমার কেন গালি দিলি, তোরা কি আমার সাথে উত্তম অধম? এটার মেসেজটা হচ্ছে এরকম। যাই হোক এরকম আরো অনেক গল্প আছে। আচ্ছা এখন মানে মাইমের যে মানে এগিয়ে যাওয়া, মানে এই যে মানে আমরা একদম প্রথম থেকে যে আপনার হাত ধরে যে মাইম গড়ে ওঠা, এর আগের কাজ আপনার বলছেন যে ছিল, কিন্তু আপনার হাত ধরে যে মাইম উঠে আসা, আপনি কি মনে করেন যে এই মাইম বাংলার সাংস্কৃতিক বিপ্লবে একটা গুরুত্বপূর্ণ পজিশন বা গুরুত্বপূর্ণ লিডিংয়ের জায়গা তৈরি করবে বা করছে? অফকোর্স এটা যদি এইভাবে আমি দেখি, আমাদের আগেও যারা মাইম করতো তারাও নিশ্চয়ই কম বেশি এরকমের নানান বিষয়গুলোকে সোসাইটির
নানান এলিমেন্টসগুলোকে নিয়ে আসতো, যেগুলা সাংস্কৃতিক রিভলিউশন কিংবা আমাদের সাংস্কৃতিক অস্তিত্ব তৈরি করার পিছনে ভূমিকা রেখেছে। আর আমাদের জায়গা থেকে স্পেসিফিকলি বলি যে একটু আগেই মানে শুরু থেকে যে কথাটা বলে আসছি যে আমরা আমাদের এই মূকাভিনয় শিল্পটাকে সরাসরি মঞ্চ, টেলিভিশন সেখানে তো আছেই, এর বাইরে বিশেষত্বের জায়গা হচ্ছে একদম মানুষের জন্য, মানুষের কাতারে রাস্তায় নিয়ে আসছি। অর্থাৎ এখানে যখন আমাদের অন্যান্য বন্ধু সংগঠন কিংবা আমাদের বন্ধুরা, আমাদের ভাইয়েরা যখন প্রতিবাদ করতেছে, আমরাও তখন করছি একই লাইনে, একই কাতারে। এটা আবার মুখের মধ্যে মেকআপ দিয়ে, একটু গেট আপ দিয়ে, ব্যাপারটা এরকম না। আবার বলে রাখি, মেকআপ নট নেসেসারি, এখানে মাইমের মধ্যে মেকআপ থাকতে হবে এরকম, গেট আপ থাকতে হবে এরকম না। বাট যেহেতু হচ্ছে মানুষের মধ্যে একটু ডিফারেন্স তো নিয়ে আসতে হবে, যে তো কিউরিওসিটি তৈরি করে, এই জন্য হচ্ছে আমরা নিয়ে মানে করতাম। যখন মধ্যপ্রাচ্যে ফিলিস্তিনের সেই নির্যাতিত মানুষদের উপর আবার নির্যাতনের স্টিম রোলার কিংবা বাচ্চা শিশুদের মারা হইতো, তখন আমরা এখানে করতাম। আমরা যখন হচ্ছে যে রোহিঙ্গাদের উপর অত্যাচার অবিচার হচ্ছে, পাহাড় কাটা হচ্ছে, নানান বিষয়ে, কিংবা হচ্ছে সাম্প্রদায়িক কোনো ইস্যু যখন তৈরি হয়েছে তো বিভিন্ন সময়, ওইগুলোর বিপরীতে আমরা অন্যান্যদের সাথে আমরা রাস্তায় নেমে আসতাম সবার মতে। আমরা আসতাম, এর মধ্যে কি আমরা মাঝখান দিয়ে দাঁড়ায় আবার সবাই চারিদিকে তাকায় যেত, আমার গল্প করতাম। এর মধ্যে একটা ইনফরমেশন দেয়, এরকম হয়েছিল, এমন এমন ঘটনা ছিল বাংলাদেশে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ডাকসু নির্বাচন চাই এটা বলার মতো সাহস ছিল না। হ্যাঁ, এটা সত্য। ওই সময় মানে এমন, তারপর আরও ব্যাপার ছিল। আমি স্পেসিফিক আরেকটা ঘটনা বলি, যখন রোহিঙ্গাদের উপর আক্রমণ হয়, মানে করে বাংলাদেশে আসবে, জায়গা দিবে কি দিবে না, এটা নিয়ে কথা বলার মতো সাহস খুব কম ছিল। তখন আমি একা, আমার মনে আছে ইয়েতে ওই রাজু আমাদের অপরাজয় বাংলার সামনে আমি একা, একেবারেই একা, অন্যরাও করবে কি করবে না, মুখে মেকআপ নিয়ে আমি একজনকে বসাইছি যে তুমি হচ্ছে এটা ঢোল এটা দিয়ে বাড়ি দিবা, আর ঢোলের আওয়াজ দিবা, আমার সাথে দেখে দেখে চেষ্টা করবা যতটুকু সম্ভব। তো একজন দিল, আমি এটা করলাম। এটার পরে এখানে মিনিমাম মানুষ জমে গেছে কয়েকশো, মানে হাজার খানে, 1-2 হাজার মানুষ ওই আমাদের অপরাজয় বাংলার সামনে, কলা ভবনের সামনে। ঠিক তারপরের দিন আবার ওই রাজু ভাস্কর্যের সামনে এত বড় একটা হয়েছিল, ধরো ওই ফেসবুক গ্রুপে এটা নিয়ে আবার আলোচনা হয়েছিল। এই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরিবার ছিল তখন সবচেয়ে বড় গ্রুপ, ওইখানে আলোচনা হওয়ার পর আর ওর একটা পরের দিন প্রোগ্রাম রাখছে, এখানে কয়েক হাজার মানুষ আসছিল। মানে এইভাবে আর কি অনেক আন্দোলন সংগ্রাম কিংবা অন্যায় অবিচারের বিপরীতে প্রতিবাদে আমাদের ভূমিকা ছিল। আমরা শুরুকারী ছিলাম এক সময়। মীর লোকমান যেটা করছে, মানে মাইম রে, মানে সাংস্কৃতিক এলিমেন্টগুলোকে, যেমন আপনি যে বললেন বন্ধু সংগঠন যারা আছে, গান, কবিতা, গল্প নিয়ে যারা কাজ করে, লিটারেচার নিয়ে যারা কাজ করে, তারা শহর কেন্দ্রিক কেন জানি মনে হয়, কিন্তু মাইম চলে যাচ্ছে একদম ওই যে হবিগঞ্জের একটা মানে একদম প্রত্যন্ত অঞ্চলে। এমনকি আমি যেটুকু দেখছি, আমি আমার সময়ে যে আমি যখন টেনিউরে টিএসসির একটা টিএসসিওয়ালা ছিলাম, তখন দেখলাম যে তারা দেশব্যাপী ঘুরে ঘুরে প্রোগ্রাম করা। এই যে আমার কাছে এই জন্য আপনি কমপ্লিমেন্টের এটা প্রশ্ন কমপ্লিমেন্ট দিলাম যে আপনার হাত ধরে চলা মাইম বাংলার একদম ঘরে ঘরে চলে গেছে। এই জন্য আপনাকে আমি নিজের তরফ থেকে একটু জাজমেন্টাল হয়ে আপনাকে লিডারশিপের দায়িত্ব আমি দিয়ে দিলাম। তো মানে প্রশ্নের জায়গা যদি আসি, যে জুলাই গণ অভ্যুত্থানে আমরা ঢুকে গেলাম, এতক্ষণ হচ্ছে আপনার আমরা হচ্ছে একটু মাইম যেহেতু ভালোবাসি, মাইমের একটু আলাপ নিয়ে নিলাম। আর সেটা হচ্ছে যে জুলাই গণ অভ্যুত্থানে আপনার কোনো অভিজ্ঞতা বা স্মরণীয় কোনো গল্প আছে কিনা, বা স্মরণীয় কোনো ঘটনা আছে কিনা, আপনার কাছে কি মনে হয়? আচ্ছা, এইটা নিয়ে আমার আসলে একটু পেছন থেকে বলতে হয়। হ্যাঁ, তুমি নিশ্চয়ই এই প্রশ্ন মিলে তোমার মতো করে নেবে। সেটা হচ্ছে জুলাই গণ অভ্যুত্থান তো এই জুলাই মাসে, জাস্ট 24 সালের বেশি দিন আগে না, 6 মাস। এই আন্দোলন আসলে 6 মাস, এই 6 মাস আগে হুট করে শুরু হয়ে যায় না, এটার একটা ব্যাকগ্রাউন্ড প্রেক্ষাপট আছে। অর্থাৎ এখানে বিভিন্ন রাজনৈতিক সংগঠন, সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নানান রকমের মানে এই প্রেক্ষাপটটা তৈরি করার পিছনে ভূমিকা আছে। কথা বলছে, কেউ নাটক করছে, আর অন্যান্য আন্দোলন হয়েছে, ওইগুলো নিয়ে আস্তে আস্তে জমতে। এই যে একটু আগে আমি বললাম না, ডাকসু নির্বাচন চাই, এর বলার মতো মানুষের সাহস ছিল। কেমন অবস্থা ছিল, বধির হয়ে গেছে একদম। তার মানে কেমন অবস্থা ছিল ওই জায়গার পরেও কিন্তু ডাকসু নির্বাচন হয়েছে, তাই না? ওই যারা এগুলা নিয়ে কথা বলছে এর মধ্যে ধরো আমরা বলতে, এটা একদম সত্য, এটা এমন হয়েছে যে একাই বলছি। তখন আমার এই একা বলার পরে আরো মানে তৈরি হয়েছে। যখন তোমার 18 সালের কোটা আন্দোলন হয় না, ওই কোটা আন্দোলনটা হচ্ছে আমি বলবো যে একদম পুরা আমাদের জনজাগরণের মানে প্রাণ সূচনাকারী আন্দোলন আমি বলবো। একদম জনজাগরণের প্রাণ উদ্দীপক একটা আন্দোলন, একটা ঘটনা। ওই সময়ের যারা এই আন্দোলনটাকে একটা ভাইব দেওয়ার জন্য মানুষের মধ্যে
মানুষের ভিতরে স্ফুলিঙ্গটাকে আরও বেশি জায়গায় তোলার জন্য, আগুনময় করার জন্য যে কয়জন ভূমিকা রাখছে ওই সময় আমিও ছিলাম 18 সালের আন্দোলনে। মাইমের মাধ্যমে, হ্যাঁ একটা ব্যাপার ছিল তো, আমি মাইমের মাধ্যমে, আমি শুধু একটা কাজ কখনোই করি নাই, ওই যে কমিটি হয় হয় বা আন্দোলনের আমার সামনে আমার নাম 5 জন এরকম আমি কখনোই ছিলাম না, কোনো কালেও না, ওইখানেও ছিলাম না। শিল্পীদের কাজও শিল্পীদের, হ্যাঁ তুমি বললাম না যে অবস্টাকেলের শিকার হয়েছিল, ছিল আমি তখন ক্যাম্পাসে অনেক বেশি জনপ্রিয় ওই সময়টাতে, অনেক মানে যে কোনো রাজনৈতিক ব্যক্তিত্বদের চাইতো ক্যাম্পাস কেন্দ্রিক বা বাইরে। কিন্তু যেটা হয়েছে ওই ঘটনার পরে ওই নূরদের উপর মার দেওয়া হইলো, নূর ভিপি লাইব্রেরি ছিল না, আমি একাই এর বিরুদ্ধে প্রতিবাদ করছিলাম, একাই। তখন আমার উপরও কিন্তু হামলা হয়েছে, আমাকে কিন্তু মারছে। সো ব্যাপারটা এরকম না যে সে হুট করে, আমি ওরা চিনতো আমাকে বা জানতো মাইম কেন্দ্রিক। সো সব কিছু মিলে আসলে ওই যে মাইম করে মারি না খেলেও ওই ঘটনা পরম্পরায় আর কি এই ধরনের প্রতিবাদ করতে, যে ফেসবুকে লেখা, প্রতিবাদ করা, কথা বলা, চারদিকে ঘিরা ধরছে, আমি এটার প্রতিবাদ জানাইছি, আমার উপর হামলা করছিল ওই সময়টাতে। তো ওইগুলো আস্তে আস্তে ধীরে ধীরে একটা প্রেক্ষাপট তৈরি হয়েছে, আমরা কথা বলা শুরু করছি। 18 সালে যখন হয়েছে কোটা আন্দোলন হয়, তার পরবর্তীতে স্টেপ বাই স্টেপ নিরাপদ সড়ক আন্দোলনের সময় আমরা ভূমিকা রাখছি, কথা বলছি, আরও অনেক মানুষ কথা বলা শুরু করছে, ডাকসু নির্বাচন হয়েছে, বলার একটা মানে জায়গা তৈরি হয়ে গেছে, ট্রেন্ড হয়ে গেছে। মানুষদের মধ্যে ইয়াং যারা তখন বাচ্চা কাচ্চা ছিল 5, 6, 7 পড়তো, ওরা আস্তে আস্তে বড় হয়েছে, ওরা এক সময় এরকম হয়েছে কি জুলাই বিপ্লব, মানুষ কথা বলার স্পেস তৈরি হচ্ছে, বলা শুরু করছে, বলতে বলতে নির্বাচন হচ্ছে, নামে ভোট দিতে পারতেছে না, সবার মধ্যে জ্বলতেছে পড়তেছে। আবার যারা হচ্ছে নানানভাবে মানুষ বঞ্চিত, কেউ ভোট দিতে পারতেছে না, কেউ তার মানে ধর্মকেন্দ্রিক, কেউ হচ্ছে এরকম নানানভাবে সবাই সবার মতন এক ধরনের বিরূপ অবস্থার মতো দিয়ে যাচ্ছে। এই 18 সালে ওই যে বললাম 18 সালের যে আন্দোলন, কোটা আন্দোলন, ঠিক ওইটাকে আবার টেনে নিয়ে এসে 24 সালে ধরে বসলো। বুঝতে পারছি, মানে একটা মোটামুটি বলা চলে যে একটা সমাধানকৃত, অলরেডি এটা সমাধান হয়ে গেছে, এরকম একটা বিষয়কে জাস্ট ওরাই এটাকে আবার স্পার্ক দিল। এবং মানুষও খুঁজছিল যে কিছু একটা হবে, কারণ এইভাবে বাংলাদেশে ওরা যেভাবে শুরু করছে, এইভাবে নির্বাচন কিন্তু কিছু আর পরিবর্তন হবে না। নির্বাচন দিয়ে আগামী 50 বছরও মনে হয় না কিছু হইতে হবে, নির্বাচন হইতে। তো ওটার একটা জায়গা তৈরি করা, এবং তুমি যেহেতু বললে এখানে ভূমিকা আছে কিনা, অবশ্যই ভূমিকা আছে। 18 সালে আমরা যখন প্রথম মানে ওই যে আন্দোলন করছিলাম, দাঁড়াচ্ছিলাম শাহবাগে, আমাদের একটা ছবি ছিল যে মূকাভিনয়ের, এই যে কোটা বাতিল করো এরকম, আমরা কোটা না মেধা, এই ধরনের নানান স্লোগান ছিল আর কি। ওই সময়ের যে ছবিটা, ওটা প্রথম আলোতে ফটো শিরোনাম দিয়েছিল, ওইটা আবার আন্দোলনের প্রেক্ষাপট কেন্দ্রিক যতগুলা টক শো হইতো, বিবিসি থেকে শুরু করে সবগুলো আমরা দেখতাম, মাঝে মাঝে পিছনে এটা আছে, সামনে আছে। এইবার এই কোটা আন্দোলন যখন হয়, ওই ছবিগুলো শুরুতে তো ছবি ছিল না, কিছু আছে না আইকনিক ছবি হিসেবে ওই ছবিগুলো বারবার ব্যবহার হইতো। পেপার আসতে ছবি, মানুষ দিয়ে আমার কাছে ভাই আপনারা কত আগে করছেন, ওই ছবিতে এখন ব্যবহার হচ্ছে, পেপারে, পত্রিকায়, আবার ওই যে টক শোতে এইগুলো আসতো। ওই ছবিটা আবার মানুষের মধ্যে উদ্দীপনা হিসেবে, মানে উদ্দীপনা, এবং আমরা সক্রিয় ছিলাম ফেসবুকে। আমি যেহেতু দেশের বাইরে ছিলাম ওই সময়, অন্যরা যুক্ত ছিল, জেলেও গেছে, মাইর খাইছে আমাদের মাইম অ্যাকশনের কর্মীরা, মোকাবিলা। তাহলে আমরা এই প্রশ্নটা এইভাবে নিতে পারি যে 24-এর গণ অভ্যুত্থানে 18-র মাইম কেমন, আমরা এটা নিতে পারি। ওকে, তো এরপর আমরা দেখবেন যে সাংস্কৃতিক অঙ্গনে আমাদের বাংলাদেশে জুলাই গণ অভ্যুত্থানের সময় সাংস্কৃতিক অঙ্গনে আপনার র্যাপ সং, তারপর হচ্ছে নাটক, মাইম অ্যাকশন, এই যে একটা মানে একটা স্ফুলিঙ্গ বের হলো, এটার ভবিষ্যৎ আপনি কেমন দেখেন? এটা কি পজিটিভ দিকে যাবে, নাকি সাস্টেইন করবে, নাকি এটা নিভে যাবে? আমি এটা বিশ্বাস করি সাস্টেইন করবে। আচ্ছা, হ্যাঁ, কেউ কেউ আবার এমন নাও চাইতে পারে যে আমি এমনও একটা শ্রেণী বা একটা অংশ বের হইতে পারে যে না, আমরা তো এই রকমের পারফর্মিং আর্ট চাই না বা এরকম দেখতে চাই না, হইতে পারে এরকম। কিন্তু আমি এটা বিশ্বাস করি, আর বিপরীতে দাঁড়িয়ে যারা হচ্ছে শিল্পকর্মী, যারা শিল্প স্রষ্টা, যারা সত্যিকার অর্থেই শিল্প এবং সমাজ এই দুইটাকে আলাদা করে না দেখে, একসাথে দেখে, সেটা পরিবর্তনের প্রশ্নে কিংবা সুন্দরায়নের প্রশ্নে বা সংস্কারের প্রশ্নে, এইটাকে যারা আলাদা করে, এরা নিশ্চয়ই মন থেকে ধারণ করে বিশ্বাস করে এবং সেই অনুযায়ী কর্মও করে। যেহেতু করে বা করবে, সেই জন্য এটা আমি মনে করি এটা মানে চলবে, থাকবে। আচ্ছা, তো আপনি অনেক সুন্দর বলছেন যে আসলে এটা আসলে আমাদের সাংস্কৃতিক যে বিপ্লবের স্ফুলিঙ্গটা বাইর হয়েছে, সেটা সাস্টেইন করে যাবে যদি আমরা আসলে মন থেকে চাই, সদিচ্ছা যদি আমাদের থাকে আসলে। তো এরপরে আমরা যেটা বলবো যে
মাইম বা অন্যান্য শিল্পকর্ম কি আমাদের যে আগামীর রাজনীতি, নয়া রাজনৈতিক বন্দোবস্তের যে আলাপ চলে আসছে সে জায়গায় কেমন ধরনের মানে বাস্তবতা তৈরি করতে পারে? যে সংস্কারের আলাপ চলতে, সংস্কারের জায়গায় আপনি মাইমের থেকে কি কি ধরনের মানে উদ্যোগ নিতে স্বাচ্ছন্দ্য বোধ করবেন আর কি এই মুহূর্তে দাঁড়িয়ে? আসলে আমি তো শিল্পী মানুষ এবং স্পেসিফিকলি মূকাভিনয় শিল্পী। রাজনৈতিক ওই রকমের এত বন্দোবস্তের বড় জায়গায় যাব না, বাট আমি আমার জায়গা থেকে যদি বলি, একটা অবস্থা ছিল বা সময় ছিল, আপনি তো করে আসছেন এগুলো। হ্যাঁ হ্যাঁ, একটা অবস্থা ছিল, সময় ছিল যখন শিল্পীদের আসলে অনেক কিছু করার ছিল, বলার ছিল, বলে নাই। তাদের একটু লজ্জিত হওয়া উচিত। একদম লজ্জিত হওয়া আসলে উচিত। হ্যাঁ, এবং লজ্জিত হওয়ার পরে আমরা যেহেতু মূকাভিনয় শিল্পী কিছু বলতাম না, একটা একটা হয়তো স্পেসিফিক জায়গা আছে, হ্যাঁ তোমরা তো কথা বলো নাই, না বলেই বলছো, হয়তো পেরেছো, আমরা হয়তো পারি নাই। এটা বললে আবার ভুল হবে, মিথ্যা হবে, কারণ অনেকে এর মধ্যে সায়ান সহ এরকম আরও অনেকেই গানের মাধ্যমে, অভিনয়ের মাধ্যমে, নাটকের মাধ্যমে, নাটিকার মাধ্যমে কথা বলে আসছিল। তবে অনেকে হচ্ছে কি ওইটা চামচামি করছিল, আমি যদি এভাবে বলি। তো সাংস্কৃতিক কর্মীদেরকে আসলে রাজনীতি করতে আমার মানে নাই, এটার বিরোধিতা আমার নাই, যে কেউ কোনো একটা রাজনৈতিক মতের, পথের কিংবা দলের হইতেই পারে, কিন্তু অবিচার, সেই রাজনৈতিক দল কিংবা তার দল যদি অবিচার করে, অন্যায় করে, সেটার সাপোর্টার যেন সে না হয়। হ্যাঁ, আমি একটু স্পেসিফিক করে দিই বিষয়টা। সেটা হচ্ছে ধরেন আপনি এই স্বৈর শাসকের আমলে আপনি নানান ধরনের কাজ করেছেন, যেটা হচ্ছে আপনার আমাদের যে বৈষম্যগুলা, আমাদের যে শোষণের জায়গাগুলো চিহ্নিত করছে। তো এখন সংস্কারের আলাপ দিচ্ছে, এখনো তো আপনি শিল্পী হিসেবে একটা দায় আছে যে আপনি কি কি করবেন। আসলে ধরেন বিভিন্ন ধরনের সংস্কারের আলাপ দিচ্ছে। এখানে আমি আমার একদম পুরো আমি আমার জায়গায় আসি। সাংস্কৃতিক সংস্কারের দরকার আছে। সাংস্কৃতিক সংস্কারের ব্যাপারটা হচ্ছে কি, আমাদের সাংস্কৃতিক অঙ্গনটাও রাজনৈতিক অঙ্গনের মতো একদম ইনস্টিগেটেড কিছু মানুষের হাতে চলে গেছে। হ্যাঁ, এটা মানুষের হাতে দিতে, সবার হাতে, গণমানুষের হাতে। ধরো শিল্প হিসেবে যদি বলি, ধরো কিছু শিল্প পেট্রোনাইজড হয়েছে, আর কিছু শিল্প হয় নাই। কিছু ব্যক্তি পেট্রোনাইজড হয়েছে, কিছু ব্যক্তি হয় নাই, যারা চামচামি করতে পারছে বা করতে পারছে, এই জায়গাটার মধ্যে ছিল। তো সংস্কারের জায়গাটা এটা হওয়া উচিত যে গণমানুষের জন্য তোমার শিল্প তৈরি করতে হবে, এবং সংস্কারের জায়গাটা এটা হওয়া উচিত যারা রাজনৈতিক দল, পৃষ্ঠপোষকতা যেন শুধুমাত্র তার দলের বা চিন্তার কিছু মানুষের মধ্যে না হয়, অন্য যে আমাকে ওন করে না একদম, বা আমাকে, আমার মতকে, পথকে বিশ্বাস করে না, আমার চিন্তাকে, এটাও দরকারও নাই। ওকেও যেন পেট্রোনাইজ করা হয়, ওকেও যেন সাপোর্ট করা হয় রাষ্ট্রের পক্ষ থেকে। এটা ইউনিফর্ম, রাইট। আমরা এতক্ষণ শুনলাম হচ্ছে মাইম মীর লোকমানের মানে অবদান, কাজকাম এসব নিয়ে। আমরা শেষের দিকেই মানে আর 4-5টা প্রশ্ন করব। সেটা হচ্ছে যে মানে মাইম অ্যাকশনের মীর লোকমান কিন্তু কোনো না কোনোভাবে রাষ্ট্রের নাগরিক। তো নাগরিক হিসেবে তার নিজস্ব কিছু রাজনৈতিক বয়ান আছে, নিজস্ব কিছু সামাজিক বয়ান আছে, অর্থনৈতিক বয়ান আছে, যেগুলো সংস্কারের জায়গায় সেও চিন্তা করে। তো এই জায়গায় যদি আমরা কিছু প্রশ্ন করি, কোনো অসুবিধা আছে? না, অসুবিধা নেই। আচ্ছা, তো আপনার কাছে কি মনে হয় যে জুলাই গণঅভ্যুত্থান বাস্তবতায় চলে আসার পিছনের কারণগুলো কি কি ছিল? একদম এটা বেসিক প্রশ্ন, সবাই করে আর কি কি কারণগুলো, যেহেতু আপনি একদম ন্যাশনাল লেভেলে মিশছেন। প্রথমত হচ্ছে এমনিতে আমি সরাসরি রাজনৈতিক আলাপটা একটু এড়ায় যাই, মানে নরমালি হচ্ছে যেটা আপনি দেখছেন। হ্যাঁ একদম। বাট এর মানে এই না যে আমি অরাজনৈতিক মানুষ, অরাজনৈতিক শিল্পী, বাট এরকম না। অরাজনৈতিক না এই অর্থে যে আমারও তো একটা ভাবনা আছে, চিন্তা আছে, রাষ্ট্র নিয়ে চিন্তা আছে, এবং এই চিন্তার ফসলই কিন্তু আমার এই মূকাভিনয় শিল্প কিংবা আমি যে শিল্পী হয়েছি, ব্যাপারটা এটা, তাই না? রাজনীতি কিন্তু একটা করা, হ্যাঁ, মাইম করা। তো হ্যাঁ, এখন এইটা আসলে ঘটনা হচ্ছে বিগত দিনগুলোতে মানুষ 24-এর আন্দোলন, গণঅভ্যুত্থান কেন হয়েছে, সেটাই মানুষ কোনো না কোনোভাবে অপ্রেস ছিল, মানে শুধু ঠকে আসছিল, এরকম একটা ব্যাপার আছে, ঠিক না? আমি যদি বলি, আমি যা দেখছি, ইভেন আমি খুব পরিষ্কারভাবে যদি বলি, একদম নাম ধরেই ভাবে, শেখ হাসিনা যদি শুধুমাত্র বাংলাদেশে ভোটের রাজনীতি চালু থাকতো, তাহলে তার অবস্থা এটা হয় না। পরিষ্কার কথা, কিচ্ছু না, মানে শেষ আলাপ, শেষ রাজনীতিক আলাপ শেষ, এখানে শেষ। শুধু ভোট চালু হতে কিছু, ইভেন আমিও তারে বলতাম না, কারণ সে আসছে না, আবার অন্য একটা দল আসতো, আবার আসতো, কালচার তো একটাই আসে। হ্যাঁ, এই দুইটা জায়গা। হ্যাঁ, এখন এই 24 সালকে 1980 আর 24 আবার এক না। যদি ভোটের রাজনীতি চালু রাখতো এই দল, তার পাশাপাশি আরেকটা কিছু দাঁড়ায় যেত, এটাও সত্যি। আমরা তরুণ নেতৃত্ব, ভাবনা, চিন্তা, আমাদের একটা জায়গা আছে। হ্যাঁ, বিশ্ব পরিস্থিতি এখন কেমন, আর আমরা কেমন করে ভাবতেছি,
এই ভাবনা অথবা না ভাবনার বাইরে গিয়ে নিশ্চয়ই থার্ড ফোর্থ একটা শক্তি দাঁড়ায় যেত, শুধুমাত্র যদি প্রপার একটা রাজনীতি চালু থাকতো। আচ্ছা আচ্ছা, তা আপনি যেটা বলেন যে মানুষকে আসলে ওই যে ডিস্টার্ব করে দেওয়া, মানে অপ্রেস করে দেওয়া নানাভাবে, সোজা কথা হচ্ছে বাংলাদেশের মানুষকে ধরো নাম দিয়ে রাখছে হচ্ছে তোমার এটা তো সবাই জানে, তারপর আমি জাস্ট বলে না এখন তো বলার নাম টাইম দিয়ে রাখছে হচ্ছে গণতন্ত্র, কিন্তু এটা স্বৈরতন্ত্র এক না এক তন্ত্রের চাইতে আরো ভয়ঙ্কর রকমের বা একটা ব্যাপার, যেটাকে আমরা এক কথায় মানে ফেসিবাদ বলি আর কি। ধরো তুমি যদি এক না এক তন্ত্র হো, ওকে, এটা তো ঘোষণা দিয়ে আমরা ধরতে পারবো যে এক নায়ক এমন এমন হয়, গণতন্ত্রের নামে এক নায়ক সমস্যা, পুরো এক ধরে এমন একটা অবস্থা বানায় রাখছো, নির্বাচনও দিচ্ছ, সবই হচ্ছে, সবই দিচ্ছ, খরচ বাড়াইতেছো, হ্যাঁ খরচ বাড়াইতেছো, হচ্ছে সব যে মানুষকেও আবার দেখানো হচ্ছে, কিন্তু ভোট হয় আগের রাতে হয়েছে, আর না হলে ভোট আসলে দিয়ে দিছি, তোমারটা আমি ভোট দিয়ে দিছি, তুমিই দিচ্ছ, এটা আমিই দিচ্ছি, আমিই দিচ্ছি তুমিই দিচ্ছ, মানে এটা পুরো একটা হাস্যকর একটা জায়গায়, মানে মানুষকে নিয়ে তামসা করা, অর্থাৎ সে আমাকে নিয়ে ডিরেক্ট তামাশা করতেছে এবং আমি কিছু বলতে পারতেছি না, কইতে পারতেছেন। এই বেদনা পৃথিবীর কোনো কিছু দিয়ে আসলে এটার পূরণ করা সম্ভব না। তো মানুষের ভিতরে শুধু আগুন ছিল, এই আগুনের বহিঃপ্রকাশ। সোজা কথা, হাসিরার কিচ্ছু হইতো না, শুধু গেলে ভোট চালু রাখতো। আচ্ছা ভাই, এরপর হচ্ছে যে আপনি হচ্ছে বিভিন্ন দেশে যাওয়া হয়েছে, আপনার ঘোরাঘুরি হয়েছে, তো আর বাংলাদেশে তো আপনি এই বাংলাদেশে তো আপনি জন্ম থেকেই আছেন, জ্বলতেছি জন্ম থেকে আর কি ডিজেল, তো সেই হিসাবে আপনি ওখানকার মানে আর্থসামাজিক অবস্থা আর বাংলাদেশের আর্থসামাজিক অবস্থা বিবেচনা করে মানে কয়েকটা পরামর্শ দেন যে এই জায়গায় মনে হয় একটুখানি মানে রিফরমেশনের দরকার আছে, যেগুলো আপনার চোখে সাদা চোখে পড়ে। আপনি তো নানা বিশ্বের নানা জায়গায় ঘুরছেন, আপনি খুব বেশি না, তারপর যে কয়টা আর কি ঘোরা হয়েছে বা কিছু দেখার অভিজ্ঞতা হয়েছে। আবার লাস্টে যেহেতু একটা মোটামুটি লম্বা সময় ধরে সাউথ কোরিয়াতে থাকছি, আমার কাছে মনে হচ্ছে আমরা প্রথমত ওই রাষ্ট্র সংস্কার বা ওই রাষ্ট্রের নানা অর্গান সংস্কার আছে, প্রথম মানুষ সংস্কার করা খুব জরুরি, অথবা আমাকে ব্যক্তি সংস্কার। আমরা আসলে সত্যি কথা বলতে অনেকের সার্টিফিকেট আছে, আমরা কেউ শিখিয়ে, বেশিরভাগই আমরা আসলে শিক্ষিত না। আমরা নিজে সংস্কারের অধীনে আগে আইসা ধরো নিজে ঠিক রাখতে হবে। ধরো আমি যাচ্ছি, আমি খাবার খাচ্ছি, প্রথমেই ঠুঙ্গাটা কোথায় ফেলে দিলাম, চা খাচ্ছি ওয়ান টাইম যে তোমার কাপটা আছে, কাপটা কিন্তু সমানে আছে, এখান থেকে হাঁটলে আমি উপরে যাই প্রচুর কাপ পাবো, নানান কিছু পাবো, অথচ এটা বিশ্ববিদ্যালয়। একেবারে ব্যক্তির অভ্যাসগত সংস্কার খুব জরুরি, অর্থাৎ এটা হচ্ছে বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয়, ঠিক না? এখানে এই প্র্যাকটিসটা থাকা উচিত, এখানে এই প্র্যাকটিস থাকা দরকার। আর যদি ওইরকম অর্থনৈতিক ব্যাপার বলি, ওটা খুব সহজ ব্যাপার, এটা তোমারও বুঝতে বা আমাদের সবার বুঝতে সহজ হবে। 100 টাকার কাজ হইলে 60 টাকা খেয়ে পেলে আর হয়তো 20 টাকার বা 30 টাকার কাজ হয়, বা সেটাও হয় না, এরকম একটা জায়গা, দুর্নীতির যে জায়গাটা। আর আর বিদেশে হইলে কি হয়তো বলার অপেক্ষা রাখে না, ওদের যদি মিনিমাম লেভেলের এই ধরনের কোনো প্রমাণ পাওয়া যায়, তাহলে তো ওর রাজনীতিও থাকবে না, ওর ওই জায়গায়ও থাকতে পারবে না। আচ্ছা আচ্ছা, আমাদের যেটা হয় প্রয়োজনে এই জায়গাগুলো আমরা তৈরি করে রাখছি। অর্থাৎ ধরো আমি যদি বলি দুর্নীতি দমন কমিশন, ওটাই মাঝে মাঝে দেখা গেলো যে দুর্নীতি মানে টাকার বিনিময়ে ওই কারো দুর্নীতিকে দমন করে আর কারো ঢুকায় দেয়, তার মানে সেই তো দুর্নীতিগ্রস্ত প্রতিষ্ঠান। তো এই প্রতিষ্ঠানগুলোকে ধরো আগে ঠিক করতে হবে, আর ঠিক কেমন হবে, আমি ব্যক্তি ঠিক না, ওই জন্য প্রথম ব্যক্তি সংস্কার। আচ্ছা, একদমই আরেকটা ব্যাপার হচ্ছে কি, ওই আমার কাছে যেটা মনে হয় যে সবাইকে মানে নির্বাচিত হয়েই যে কাজ করতে হবে এরকম না, কিছু কিছু মানুষকে কিছু কিছু জায়গা, ধরো একজন উপজেলা চেয়ারম্যান আছে বা এমপি আছে, এটার বাইরেও ওই এমপি কিংবা উপজেলা চেয়ারম্যান কোনো একজন ব্যক্তিকে অ্যাসাইন করতে পারছে। ঠিক আছে, চলেন আমরা একটা উপজেলা, ধরেন আমি সহজভাবে যদি উদাহরণ দিয়ে বলি, আমার উপজেলা হচ্ছে শিবপুর, ওইখানে আমার মোটামুটি ভালো একটা গ্রাউন্ড আছে, কাজ করতেছি, সবার সাথে একটা পরিচয় আছে, আমার চিনে জানে এরকম, এবং আমার কিছু অভিজ্ঞতা আছে, আমি বিদেশে থেকে আসছি। আমাকে যদি বলা, আমার এমপি হওয়া দরকার নেই, হইতে চাই না, আমি মন্ত্রী হইতে চাই না বা অন্য কিছু না, কিন্তু আমি কাজ করতে চাই, সত্যি সত্যি কাজ করতে চাই, ওই উপজেলা চেয়ারম্যান শুধু বসে থাকুক আর আমার একদম 3 বছর সময় দেবে, আর আমার একটা সিকিউরিটি দেবে, যাতে বাংলাদেশে কেউ করতে চাইলে মনে করে ফালায় দেয়, ও তো হয়ে উঠবে, পরের বার দেখা গেলো সে এমপি হয়ে যাবে, এরকম ব্যাপার। আমার সিকিউরিটি দিবে আর আমাকে ওই যেই বরাদ্দগুলো আসে প্রথম আমি চাইবো আমাকে দেবে, 3 বছর সময় দেবে, আমি পুরো একটা উপজেলাকে মডেল বানায় দেখাই দেবো যে আপনারা সারা বাংলাদেশের উপজেলাগুলো এইভাবে করেন। আমি এখানে তোমার এটা এইভাবে বললাম, বুঝতে পারছি। তো একদম শেষের দিকে চলে আসছি, কারণ আমরা আপনাকে অনেক বিরক্ত করে ফেলছি। সেটা হচ্ছে যে আপনি যদি বলি যে কেমন বাংলাদেশ কেমন হবে, বা আপনার মন মতো বাংলাদেশ হবে, সেটার বাস্তবতা নাই, কিন্তু তারপর আমি শুনতে চাই আর কি, আপনি এই আজকের এই জানুয়ারির 20 তারিখে দাঁড়ায় সার্বিক বিবেচনা করে যান, কারণ হচ্ছে আমরা যেই বিষয়গুলো মাথায় রেখে আন্দোলন করছি, 2000 মানুষ মারা গেছে বলা হয়, 800 মানুষের তালিকা প্রকাশ করছে শহীদ স্মৃতি ফাউন্ডেশনগুলা, তো
এই জনপ্রত্যাশার জায়গাগুলো কিন্তু এখনো সরকার ওই অর্থে হাত দিতে পারে নাই। তো এই বাস্তবতা সামনে রেখে আপনার কাছে কি মনে হয় যে আপনি কেমন বাংলাদেশ চান? আসলে জনপ্রত্যাশা তো অনেক বড় এবং হাই। আমরা তো শুধু প্রত্যাশা করি আসলে, আমরা সবাই যেটা চাচ্ছি, যেহেতু হচ্ছে মানে সংস্কারের জায়গাটা অনেক বৃহৎ, নিজেকে একদম নিচ থেকে শুরু করে আস্তে 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 উপরে যেতে হবে, এই জন্য একটা লং প্রসেস। এবং এটা আমাদের এখানকার প্রেক্ষাপটে এটা আগামী 1 বছর 2 বছর 3 বছরের সম্ভব না, এটা দীর্ঘমেয়াদী প্রসেস 10 বছর। এখানে গণতান্ত্রিক সরকারও আসতে হবে, কারণ গণতন্ত্রের প্রসেসে না থাকলে বিশ্ব আমাকে তোমাকে অ্যাকসেপ্ট করবে না। আর বিশ্বের সাথে হচ্ছে আমাকে মানানসই সম্পর্কের মধ্য দিয়েও যাওয়া যাবে না। এই জন্য আমার মনে হয় এই জায়গাটা প্রথমে এনশিওর করা, গণতান্ত্রিক পরিবেশ, এই কিছু কিছু সংস্কার এখন করে ধরো একটা গণতান্ত্রিক ব্যবস্থা তৈরি করতে হবে। তারপর স্টেপ বাই স্টেপ এইটুকু আমাদের মাথায় ঢোকাতে হবে যে আমি তো 5 বছর বা 4 বছর একটা সরকার, যেহেতু আমাদের 5 বছর চালাবো, আমরা চালাবো একটা সরকার, পরের সরকার এসে ওর নাম পরিবর্তনের রাজনীতি করা দরকার নাই, ওই সংস্কার দরকার নাই, চালায় নিতে হবে। হ্যাঁ, আমাদের যে প্রশাসন আছে, প্রশাসন তো রাষ্ট্রের, রাজনীতিবিদ চেঞ্জ হবে, অর্থাৎ রাষ্ট্র ক্ষমতায় যারা থাকবে হয়তো অন্য আরেকটা দল বা পার্টি আসবে, কিন্তু প্রশাসন কিন্তু সেম থাকবে। আমাদের প্রশাসন বলতে আমরা বুঝি সব কিছু মিলে আর কি প্রশাসন। আমাদের যেহেতু হচ্ছে সচিবালয় কেন্দ্রিক আমাদের প্রশাসন ব্যবস্থা, ক্যাডার কেন্দ্রিক পুলিশ বা এরকম, তো সামগ্রিক ওরা ওদের জায়গায় থাকবে, ওরা হচ্ছে কাজটাকে হচ্ছে রান করবে, এগিয়ে নেবে। আমার এখানে যদি আমি একটা উদাহরণ দেই খুব সংক্ষিপ্তভাবে, কোরিয়াতে এরকম খুব ওরা কনফিডেন্টলি বলে যে আমাদের দেশে যদি একটা পাগল রাষ্ট্রপতি হয়, কোরিয়া তো রাষ্ট্রপতি শাসিত, একটা পাগল যদি আমাদের দেশের রাষ্ট্রপতি হয় তাহলে আমাদের দেশ এরকমই চলবে। মানে ওদের কনফিডেন্স লেভেল কীরকমের, পেশাদার আমলাতন্ত্র আছে আর কি, ওদের আমলাতন্ত্রটা হচ্ছে, এবং প্রশাসনটা সিস্টেমটা এরকমের। কারণ একজন রাষ্ট্রপতিকে দিয়ে তো আর পুরো রাষ্ট্র চলে না, বাট আমাদের এখানে প্রধানমন্ত্রী একজন মানুষেরই হয়ে গেছে, ভাই মারা গেছে, মাননীয় প্রধানমন্ত্রী আপনার কাছে বিচার চাই দাঁড়াইছে, আরেকজনের মানে ব্যাপারটা এই পর্যায়ে চলে গেছে, একবারের বউর বাচ্চা হয় না, মাননীয় প্রধানমন্ত্রী আমার বউর বাচ্চা কেন এটা দেখা লাগবে, মজা করে বললাম, মানে সিচুয়েশনটা এই পর্যায়ে চলে গেছে। তো এইটা যেন আর কি আমাদের এখানে যেটা না হয়, এটা হইতে হইতে একটা সময় লাগবে আর কি, সংস্কার সিস্টেমগুলার রিফরমেশন হইতে হবে। সেটা অর্থনৈতিক, রাজনৈতিক, ব্যক্তিগত, সামাজিক, চিন্তাগত জায়গা, ইভেন সাংস্কৃতিক সব। আচ্ছা, শেষ প্রশ্ন, একদম শেষ প্রশ্ন মেহমান দ্বারাই আছে, সেটা হচ্ছে যে আগামীতে ধরেন যদি জুলাই গণঅভ্যুত্থানের প্রাসঙ্গিকতা থাকে, জরুরত থাকে আর কি, তো সেক্ষেত্রে মাইম অ্যাকশনের ভূমিকা কেমন হবে? আসলে মাইম অ্যাকশন মানে মাইম মূলত মোকাবিনের ইংরেজি শব্দ মাইম। মাইমের ভূমিকা এইবার যেমন ছিল, এবার মাইম অ্যাকশনের অনেকে আন্দোলনে ভূমিকা রাখছে, জেল কাটছে, আহত হয়েছে, আবার অনেকে আমাদের এই সংগঠনের বাইরেও কিন্তু অনেকে, জাভেদ ইকবাল স্পেসিফিক যদি বলি, ওই ছেলেটা পথে পথে কিন্তু অভিনয় করছে এবার এই আন্দোলনের মধ্যে খুব ভালোভাবে, এবং সারা ছিল। আর অনেকেই করছে, বিদেশে করছে, আমরাও বিদেশে ছিলাম, কথা বলছি, কাজ করছি, আমাদের আগের ছবিগুলো। তো সামনের দিনে যখন হবে অবশ্যই এখন যা আছে তার চেয়ে আরো বেশি হবে, মানে দ্বিগুণ গতিতে রাস্তায় থাকবে, মঞ্চে থাকবে, কথা বলার মধ্যে থাকবে। আমার তো আসলে কথা বলার কথা না, তারপরে বলতেছি তুমি মাইম নিয়েই কথা মানে জিজ্ঞাসা করতেছো, আমিও বলতেছি, তো সব জায়গায় আমরা থাকবো অবশ্যই। ঠিক আছে, ধন্যবাদ আপনাকে সময় দেওয়ার জন্য আর কি।